কিরে, মুখটা অমন করে রেখেছিস কেন? তুমি জানো না মা, আমার সব বন্ধুরা কোথায় যাচ্ছে? টিয়া যাচ্ছে পাহাড় দেখতে, আর রিক যাচ্ছে সমুদ্র, আর আমি শুধু বাড়িতে বসে কাটাবো এই পুরো ছুটিটা। কি গো, মেয়ে কি বলছে? আরে মামুনি, অফিসের অনেক কাজ যে। হ্যাঁ অর্ণব, বাচ্চাটা ঠিকই তো বলছে, সেই একঘেয়ে চার দেওয়ালের জীবন। আচ্ছা, তোমাদের সেই হরিদেবপুরের গ্রামের বাড়িটায় গেলে কেমন হয় বলো তো? বিয়ের পর তো মাত্র একবার গিয়েছিলাম, তারপর তো আর যাওয়াই হলো না। গ্রামের বাড়ি? না না, ওসব ভেবো না। ওখানে এখন যাওয়ার মতো অবস্থা নেই। বাড়িটা একে তো পুরনো হয়ে গেছে, তাছাড়া শুধু বৃদ্ধা ঠাকুমা আর আমার সেই পাগল পিসি ঠাকুমা ছাড়া আর কেউ থাকে না। গ্রামের বাড়ি মানে যেখানে বড় বড় আম গাছ আর পুকুর আছে? ও বাবা, প্লিজ চলো না, তোমার ঠাকুমাকে তো আমিও দেখিনি। হ্যাঁ গো, চলো না। কেন কেন তুমি ওখানে যেতে চাও না বলো তো? সুপর্ণা, তুমি বুঝবে না। বাবা মা আমাকে খুব ছোটবেলায় শহরে নিয়ে চলে এসেছিলেন। তারপর তারাও কেন যে অমুখ হতেন না আমি জানি না। কোনো একটা রহস্য আছে যা আমি নিজেও জানি না। সেখানে গেলে হয়তো আমাদেরই কষ্ট হবে। আরে বাবা, কি এমন রহস্য হবে বলো তো? পুরোনো দিনের জমিদার বাড়ির ব্যাপার, হয়তো সম্পত্তির কোনো ঝুট ঝামেলা ছিল। এখন তো সেসব ইতিহাস। আর তোমার পিসি ঠাকুমা, তিনি তো অসুস্থ, ওনাকে একটু দেখে আসা তো আমাদের কর্তব্য বলো। আচ্ছা, সোহিনীর আবদারটা তো অন্তত রাখো। লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা, চলো না। আমি কথা দিচ্ছি, ওখানে গিয়ে আমি একদম দুষ্টুমি করব না। আর তুমি রাজি হলে আমি আজ রাতে আইসক্রিমও খাবো না। বাবা, আইসক্রিম ত্যাগ? ঠিক আছে মা, তোমাদের যখন এতই আবদার, তখন চলো ঘুরেই আসা যাক। হ্যাঁ, বেশি দিন কিন্তু থাকা যাবে না, এটা যেন মনে থাকে। ইয়ে, থ্যাংক ইউ বাবা। আমি এখনই আমার পুতুল আর গল্পের বইগুলো ব্যাগে ভরে নিই। সোহিনী আনন্দে লাফাতে লাফাতে নিজের ঘরে চলে যায়। গ্রামের ভাঙাচোরা কিন্তু বিশাল এক জমিদার বাড়ির ফটক। চারদিকে বড় বড় আম আর বটগাছের ছায়া। লতা পাতায় ঢাকা পুরনো ইটের দেওয়ালগুলো ইতিহাসের সাক্ষী দিচ্ছে। অর্ণব, সুপর্ণা আর ছোট্ট সোহিনী গরুর গাড়ি থেকে নামল। সোহিনী বিশাল বাড়িটার দিকে তাকিয়ে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল শ্বেত পাথরের চওড়া ধবধবে সাদা থান পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। অর্ণবের ঠাকুমা মণিমালা দেবী, পাশে লাঠি হাতে দাঁড়িয়ে পুরনো দিনের বিশ্বস্ত চাকর গদাধর। গিন্নিমা, ওই দেখুন ছোট দাদাবাবু এসেছেন, সাথে বৌদিমণি আর ওই যে ছোট্ট খুকি। অর্ণব, এলি রে বাপ, কত বছর পর এই ভিটে তোদের পায়ের ধুলো পড়লো। আমি তো ভেবেছিলাম মরার আগে তোদের আর চোখেই দেখবো না। আসলে কাজের চাপে একদম সময় পাই না ঠাকুমা। এই দেখো, সুপর্ণা আর তোমার নাতনি সোহিনী। ভালো আছেন ঠাকুমা? শরীর এখন কেমন? তোদের দেখে সব অসুখ সেরে গেল মা। আয়, ভেতরে আয়। তুই আয় দাদু ভাই, নাদ বউ, এসো আমার সাথে, তোরা ভেতরে আয়। এত বছর ধরে তোদের জন্য সব গুছিয়ে রেখেছি, আজ কত গল্প হবে। মণিমালা দেবী সোহিনীর হাত ধরে রাজবাড়ির অন্ধকারাচ্ছন্ন কিন্তু বিশাল অন্দরের দিকে এগিয়ে গেলেন। অর্ণব আর সুপর্ণা একে অপরের দিকে তাকিয়ে হাসল, কিন্তু অর্ণবের মনে হলো বাড়ির দেওয়ালে টাঙানো সেই পুরনো পূর্বপুরুষদের ছবিগুলো যেন এক দৃষ্টে সোহিনীর দিকে তাকিয়ে আছে। বারান্দার এক কোণে একটা কাঠের জল চৌকির উপর চুপচাপ বসে আছে সোহিনী। তার কোলের উপর একটা গল্পের বই খোলা, কিন্তু সেই বইয়ের দিকে সে তাকিয়ে নেই। তার দৃষ্টি শূন্য, যেন সে দূরের কোনো অস্পষ্ট শব্দ শোনার চেষ্টা করছে। কিরে মামনি, শরীরটা কি খারাপ লাগছে রে?
সেই দুপুর থেকে এখানে পাথরের মূর্তির মতো বসে আছিস যে? এই দেখ, আমি তোর প্রিয় আমসত্ত্ব আর পেয়ারা এনেছি। না মা, শরীর খারাপ না, এমনিই বসে আছি। এমনি কেউ বসে থাকে? বাড়ি থেকে আসার সময় কত লাফালাফি করছিলি, আর এখন এখানে এসে কথা বলাই বন্ধ করে দিলি। আমায় বল তো, কিছু হয়েছে? কেউ বকেছে তোকে? মা, এই বাড়িটা না খুব কথা বলে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মেঝের তলা থেকে না কারো কান্নার আওয়াজ আসে। তুমি শুনতে পাও না? ধুর পাগল, ওসব পুরনো বাড়ি তো, তাই বাতাসের শব্দকে ওরকম মনে হয়। তুই এগুলো খেয়ে নে, আমি আসছি। কি গো, শুনছো? আমার না কিছু ভালো লাগছে না, জানো? কেন, তোমার আবার কি হলো? শুনি কাল থেকে কেমন যেন হয়ে গেছে, ঠিক করে খাওয়া দাওয়া করছে না, সারাদিন চুপচাপ বসে থাকে। ও বলছে যে রাতে নাকি কার কান্নার শব্দ পায়। আমার আমার এবার একটু ভয় ভয় লাগছে। আরে সুপর্ণা, তুমিও বাচ্চার কথায় ভয় পাচ্ছ? আসলে ও শহরে সবসময় বন্ধুদের সাথে থাকে, তো এখানে কোনো খেলার সঙ্গী নেই, সেই জন্যই মনমরা হয়ে আছে। আর গ্রামের এই নিঝুম পরিবেশ, ওর তো এসবে অভ্যেস নেই। দুদিন থাকুক, সব ঠিক হয়ে যাবে। সুপর্ণা কোনো উত্তর দিল না, কিন্তু তার মন যেন কু ডাকতে লাগলো। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। জল, অনেক জল। মা, মা বাঁচাও, মা বাঁচাও। সোহিনীর চিৎকারে অর্ণব আর সুপর্ণা চমকে জেগে উঠল। অর্ণব তড়িঘড়ি পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। সোহিনী ঘামছে, তার চোখের মণিগুলো আতঙ্কে বড় বড় হয়ে গেছে। কি হয়েছে মামনি? এই তো মা আছে পাশে, ভয় নেই, ভয় নেই। কি দেখেছিস তুই? মা, ওরা আমাকে নিয়ে যাচ্ছিল। অন্ধকার অন্ধকার নদী, চারিদিকে খুব কালো জল। আমাকে জলে ভাসিয়ে দিচ্ছিল ওরা। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না মা। আরে বাবা, ওটা জাস্ট একটা স্বপ্ন। তুই আজ এই পুকুরের কাছে গিয়েছিলি তো, তাই হয়তো ওরকম দেখেছিস। দেখ দেখ না, হ্যাঁ দেখ, আমরা সবাই তো ঘরেই আছি, কেউ তোকে কোথাও নিয়ে যাচ্ছে না। কিন্তু কিন্তু বাবা, ওই ছায়া। এবার বুঝেছি। শোনো, কাল থেকে তোমার ঠাকুমার কাছে ভূতের গল্প শোনা বন্ধ। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো তো দেখি, আমরা দুজনেই জেগে আছি, কেমন? সুপর্ণা সোহিনীকে মাঝখানে শুইয়ে দিয়ে তার গায়ে হাত চাপড়াতে লাগলো। কিছুক্ষণ পর সোহিনীর আতঙ্কিত চোখের পাতাগুলো ক্লান্তিতে বুজে এলো। অর্ণব আর সুপর্ণাও নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে আবছা আলোয় দেখা গেল ঘরের দরজার নিচ দিয়ে একটা মিশমিশে কালো ছায়া। ছায়াটা মানুষের মতন লম্বা, কিন্তু তার হাঁটার কোনো শব্দ নেই। অর্ণব, এই অর্ণব, ওঠো, দেখো সোহিনী ঘরে নেই। মেয়েটা গেল কোথায়? আরে আছে হয়তো বাড়িতেই কোথাও। ঠিক আছে, চলো গিয়ে বাইরে একটু দেখে আসি। সোহিনী, 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 মা কোথায় তুই? সোহিনী, সোহিনী। ঠাকুর ঘর থেকে রান্নাঘর সব তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও তার চিহ্ন নেই। শব্দ শুনে মণিমালা দেবী লাঠি ঠকঠকিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। এত চেঁচাস না তোরা, দেখ হয়তো গ্রামের